আজ শুরু করছি মাধ্যমিক 2027 ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠের 16 নম্বর দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ওজোন স্তরের কিভাবে সৃষ্টি হয়, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে স্ট্র্যাটোস্ফিয়ারে কিভাবে ওজোন গ্যাসের পরিমাণ ঠিক থাকে। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখব? স্ট্র্যাটোস্ফিয়ার কি? ট্রোপোস্ফিয়ারের পরের স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে অবশ্যই কি আছে? অক্সিজেন অণু আছে। এই অক্সিজেন অণুটা কি করবে? আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করবে। আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে ভেঙে যাবে। কিভাবে হয় প্রক্রিয়াটি? স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত অক্সিজেন অণু O2 কি করবে? আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করবে। 240 ন্যানোমিটারের সমান অথবা কম তরঙ্গ দৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করলে এই অক্সিজেন অণুটা ভেঙে যাবে। ভেঙে যেয়ে কি হবে? অক্সিজেন পরমাণুতে পরিণত হবে। এই পারমাণবিক অক্সিজেন আবার একটা অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করবে। এই অক্সিজেন অণুটা কোথায় আছে? এই অক্সিজেন অণুটা স্ট্র্যাটোস্ফিয়ারে অলরেডি আছে। সেই অক্সিজেন অণুর সঙ্গে এই পারমাণবিক অক্সিজেন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে? O3। তাহলে এইভাবে হয়ে গেল ওজনের উৎপাদন। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসটা কিভাবে তৈরি হয় সেটা এই লেখা আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু কম তরঙ্গদৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে ছিল কি? অক্সিজেন অণু। সেই অক্সিজেন অণুটা কি করলো? আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করলো। কত তরঙ্গদৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করলো? 240 ন্যানোমিটারের সমান অথবা কম তরঙ্গদৈর্ঘ্যের যখন আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করলো তখন এই অক্সিজেন অণুটা ভেঙে যেয়ে কি হলো? অক্সিজেন পরমাণু। এই অক্সিজেন পরমাণু আবার একটা স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করলো। বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? ওজোন। এই স্ট্র্যাটোস্ফিয়ারে যদি ওজোন গ্যাসের পরিমাণটা এইভাবে উৎপন্ন হতেই থাকে তাহলে দেখা যাবে কি যে স্ট্র্যাটোস্ফিয়ার জুড়ে পুরোটাই ওজোন গ্যাস আছে, কিন্তু তা বাস্তবে হয় না। এই ওজোনটা আবার কি হয়? ভেঙে যায়। কিভাবে ভেঙে যায়? এই ওজোন যেটা তৈরি হচ্ছে সেই ওজোন অণুটা আবার কি করবে? আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করবে। ওজোন তৈরি হয়ে যাওয়ার পরে সে কি করছে? আবার আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করছে। এবং কত তরঙ্গ দৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে? 300 ন্যানোমিটার। এই 300 ন্যানোমিটারের সমান অথবা কম তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করলো। শোষণ করার পরে সেটা ভেঙে যেয়ে কি হচ্ছে? একটা অক্সিজেন অণু হচ্ছে আর একটা অক্সিজেন পরমাণু হচ্ছে। এই যে অক্সিজেন পরমাণু উৎপন্ন হলো সেই অক্সিজেন পরমাণু আবার একটা কি করছে? ওজোনের সঙ্গে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে 2O2 অর্থাৎ অক্সিজেন অণু তৈরি করছে। তাহলে ওজনটা আবার কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। ভেঙে যেয়ে কি হচ্ছে? অক্সিজেন অণু। এই প্রক্রিয়াটা অটোমেটিক চলতে থাকে, যার কারণে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পরিমাণটা ঠিক থাকে। বিয়োজনের ক্ষেত্রে আমরা কি লিখবো? উৎপন্ন ওজোন অণু। যে ওজোনটা তৈরি হয়ে গেল, উৎপন্ন ওজোন অণু বেশি তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। বেশি তরঙ্গদৈর্ঘ্য মানে কি? আগে ছিল কত? 240, এখন কত হচ্ছে? 300। সেই জন্য বলা হচ্ছে বেশি তরঙ্গদৈর্ঘ্যের। বেশি তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে বিয়োজিত হয়, অর্থাৎ অক্সিজেন অণুতে ভেঙে যায়। এই যে ওজোন অণু সেটা কি করলো? 300 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য শোষণ করার পরে একটা অক্সিজেন অণুতে পরিণত হচ্ছে আর একটা অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে। এই অক্সিজেন পরমাণু আবার একটা ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণুতে পরিণত হচ্ছে। এর পরের প্রশ্ন কি আছে? ওই একই সাথে ওজোন অণুর গঠনে ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান কত? ওজোন অণুর গঠনে যখন ওজোন অণু গঠিত হচ্ছে অর্থাৎ উৎপাদিত হচ্ছে তখন ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান কত? ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান যখন গঠন হচ্ছে তখন 240 ন্যানোমিটারের সমান অথবা কম। সেই জন্য এখানে লেখা আছে ওজোন অণুর গঠনে ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান 240 ন্যানোমিটারের সমান অথবা কম। এর পরের প্রশ্ন আছে কি যে ওজোন অণুর বিয়োজনে ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান কত? ওজোন অণুর বিয়োজনে ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান কত? 300 ন্যানোমিটারের সমান অথবা কম, যেটা এই পাঠটাতে ছিল। 17 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো। একই সঙ্গে আছে কি? ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো এবং সৌরদগ্ধ বলতে কি বোঝো। এই ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো এবং ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব, এই দুটি প্রশ্ন কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ওজোন স্তর ধ্বংসের কারণ কি? ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধানত দুটি যৌগ বেশি দায়ী। এছাড়া আরো অনেক যৌগ আছে
যারা ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী, কিন্তু প্রত্যক্ষভাবে দুটি যৌগ বেশি দায়ী। একটা হচ্ছে সিএফসি আর একটা হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। এই সিএফসি গুলি এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো যদি আমরা ব্যবহার করা বন্ধ করে দিই তাহলে ওজোন স্তরটা আর ধ্বংস হবে না। কিন্তু আমরা তো এই জিনিসটা কখনোই করব না, কারণ কি সিএফসি এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড ব্যবহার আমরা বন্ধ করতে পারবো না। আর আমরা যত ব্যবহার বন্ধ করতে না পারবো ততই ওজোন স্তরটা ধ্বংস হবে। এই সিএফসি গুলি প্রধানত কোথায় পাওয়া যায়? সিএফসি গুলো হচ্ছে বাতানুকূল যন্ত্র, এসি, ফ্রিজ, এই সমস্ত জায়গায় সিএফসি গুলি পাওয়া যায়। এবং এই সিএফসি গুলি কি হয়, দীর্ঘ সময়ের ব্যবধানে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়। তাহলে বাড়ির ফ্রিজ থেকে বা এসি থেকে সিএফসি নির্গত হলো এবং সেটা কোথায় পৌঁছে গেল? স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে গেল। স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে যাওয়ার পরে এই সিএফসিটা কি করে? অতিবেগুনি রশ্মি শোষণ করে। অতিবেগুনি রশ্মি শোষণ করে সক্রিয় কোলিন পরমাণু উৎপন্ন করে। সেই সক্রিয় কোলিন পরমাণু ওজনকে ধ্বংস করে দেয়। সেই জন্য কি দেওয়া আছে যে ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা। শীততাপ নিয়ন্ত্রণের মেশিন, রেফ্রিজারেটর ইত্যাদিতে ব্যবহৃত সিএফসি বাষ্পীভূত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে এবং ওজোন স্তরের ভাঙন ঘটায়। 1 নম্বর দিয়ে দেওয়া আছে। 2 নম্বর দিয়ে কি আছে? প্রথমে সিএফসি অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে সক্রিয় কোলিন পরমাণু উৎপন্ন করে এবং এই সক্রিয় কোলিন পরমাণু ওজোন স্তরটাকে ধ্বংস করে দেয়। তাহলে এটাই গেল সিএফসি এর ভূমিকা। এরপরে কি আছে? ওজোন স্তর ধ্বংসে এনও এবং NO2 এর ভূমিকা। এই NO এবং NO2টা কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যে জেট প্লেন চলাচল করে, সেই জেট প্লেনের ইঞ্জিন থেকে নির্গত হয় NO, অর্থাৎ নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। এই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড কি করে? সরাসরি ওজোন স্তরটাকে ধ্বংস করে দেয়। এছাড়া 2 দিয়ে দেওয়া আছে কি? বজ্রপাতের সময়। এই বজ্রপাতের সময়, এই কারণটা মনুষ্য সৃষ্টি কারণ না, প্রাকৃতিক কারণ। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং বায়ুমণ্ডলের অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে NO উৎপন্ন করে। সেই NO কি করে? সরাসরি ওজোন স্তরটাকে ধ্বংস করে দেয়। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব। যদি আমরা সিএফসি এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের ব্যবহার কমাতে পারতাম তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন স্তর ছিল সেই ওজোন স্তরটা কখনোই নষ্ট হতো না। আর যখনই নষ্ট না হবে তখন আর এই সমস্ত সমস্যাগুলো দেখা যেত না। এই ওজোন স্তর ধ্বংসের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। প্রথমেই পয়েন্ট দেওয়া আছে কি? মানুষের ক্ষেত্রে। ওজোন স্তর ধ্বংসের ফলে মানুষের কি কি ক্ষতি হয়? প্রথমত ত্বক পুড়ে যায়, তারপরে হচ্ছে ত্বকে ক্যান্সার হয়, চোখে ছানি পড়ে এবং প্রজনন ক্ষমতা হ্রাস পায়। উদ্ভিদের ক্ষেত্রে কি কি প্রভাব দেখা দিতে পারে? উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া যদি ব্যাহত হয় তাহলে শস্যের উৎপাদনটাও কি হবে? কমে যাবে। শস্যের উৎপাদন কমে গেলে মানুষ খাবে কি? মানুষের খাওয়ারও কিছু আর থাকলো না। আরামে থাকার কারণে মানুষের খাদ্যটাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এরপরে কি আছে? বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পাবে, অর্থাৎ বীজটা আর অঙ্কুর তৈরি করবে না। তারপরে কি? পাতা বিবর্ণ হয়ে যাবে, অর্থাৎ গাছটা মারা যেতে পারে। বায়ুমণ্ডলের উপর প্রভাব। বায়ুমণ্ডলের উপর প্রভাব কি? সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা লক্ষণীয়ভাবে কমে যাবে, অর্থাৎ যে সমস্ত মাছেরা বা সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে যারা ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকবে তাদের জীবন সংশয় দেখা দেবে। পরিবেশের উপর প্রভাব। পরিবেশের উপর প্রভাব কি? ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রাটা বেড়ে যাবে। জলবায়ুর পরিবর্তন হবে, মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলের তল বৃদ্ধি পাবে। এই মোটামুটি ছিল ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব। এর পরের যে প্রশ্নটা আছে, সৌরদগ্ধ বলতে কি বোঝো? সৌরদগ্ধ মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মির যে বি অংশটা আছে, এই বি অংশটা কি করে? মানুষের কোষ স্থিত ডিএনএ দ্বারা শোষিত হয় এবং এতে কি হয়? ত্বক পুড়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় সৌরদগ্ধ। 18 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? এই গ্রিন হাউস এফেক্টকে সহজ ভাষায় বললে, একদম সিম্পল ভাষায় বললে কি হবে? যে ভূপৃষ্ঠ, মনে করে এটা একটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে কি কি গ্যাস আছে? ওজোন আছে, CO2 আছে, জলীয় বাষ্প আছে, মিথেন আছে, সিএফসি আছে। এই সমস্ত গ্যাসগুলি, আরো অনেক গ্যাস আছে, এই সমস্ত গ্যাসগুলি কি করে? সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যটা আসে সেই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যটাকে বাধা দেবে না। এইবার এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য পৃথিবী পৃষ্ঠে আসলো এবং পৃথিবী পৃষ্ঠটাকে উত্তপ্ত করলো। উত্তপ্ত করার পরে যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ পৃথিবী থেকে, এই পৃথিবী পৃষ্ঠ থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা
প্রতিফলিত হবে সেটাকে বলা হবে কি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য। এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যটাকে মহাশূন্যে ফিরে যেতে আবার এই গ্যাসগুলো কি করবে, বাধা দেবে। তাহলে প্রথমে কি করছে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যকে আসতে দিচ্ছে, আসতে দেওয়ার পরে যখন ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যাবে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য রূপে, তখন সেটাকে আবার বাধা দেবে। ফলে এই সমস্ত গ্যাসগুলো কি হবে, উত্তপ্ত হবে এবং পৃথিবী পৃষ্ঠটাও কি হবে, উত্তপ্ত হবে। এই ঘটনাটাকেই বলা হয় কি গ্রিন হাউস প্রভাব। সেই জন্য এখানে লেখা আছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত CO2, N2O, CH4, CFC, O3 ইত্যাদি জলীয় বাষ্প ইত্যাদি সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। ফলে এই বিকিরিত রশ্মির কিছুটা গ্যাসীয় পরিমণ্ডল দ্বারা শোষিত হয় এবং বাকি অংশ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। একেই গ্রিন হাউস প্রভাব বলে। 19 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। তাহলে এই বায়ুমণ্ডলে যত গ্যাস আছে সমস্ত গ্যাসই গ্রিন হাউস প্রভাব দেখায়, শুধুমাত্র নাইট্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে। তাহলে এই নাইট্রোজেন এবং অক্সিজেন গ্রিন হাউস প্রভাব দেখায় না। নাইট্রোজেন আর অক্সিজেন বাদে যত গ্যাস আছে সবই কি হবে, গ্রিন হাউস গ্যাস। কি কি, যেরকম CFC আছে, ওজোন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, মিথেন আছে, নাইট্রাস অক্সাইড আছে ইত্যাদি। 20 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সব থেকে বেশি। গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে সব থেকে অবদান বেশি কার্বন ডাই অক্সাইডের এবং 50% দায়ী। এই কার্বন ডাই অক্সাইড কি করছে, গ্রিন হাউস প্রভাবটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এরপরের কি প্রশ্ন আছে, বায়ুমণ্ডলে উপস্থিত এমন দুটি গ্যাসের নাম লেখো যারা গ্রিন হাউস প্রভাব দেখায় না। একটু আগেই বললাম বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস আছে, অক্সিজেন আছে আর নাইট্রোজেন আছে, যারা গ্রিন হাউস প্রভাব দেখায় না। পরের প্রশ্ন কি আছে, গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা লেখো। এই গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবী পৃষ্ঠে আছে বলেই পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠটা উষ্ণ থাকে। যদি গ্রিন হাউস গ্যাসগুলি না থাকতো তাহলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা হয়ে যেত কত, -3°C প্রায়, যা জীবকুলের বেঁচে থাকা সম্ভব ছিল না। কিন্তু দুঃখের বিষয় গ্রিন হাউস গ্যাসগুলো যতটা পরিমাণ থাকার কথা ছিল মানুষের কৃতকর্মের জন্য এই গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে, যার কারণে পৃথিবী পৃষ্ঠটা অনেকটা উত্তপ্ত হয়ে যাচ্ছে। আর এই উত্তপ্ত হওয়ার পিছনে সব থেকে ভূমিকা বেশি কার্বন ডাই অক্সাইডের। তাহলে এখান থেকে যে প্রশ্নটা, গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা কি, গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা হচ্ছে যদি ভূসংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলি না থাকতো তাহলে পৃথিবী পৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেত। ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা প্রায় -3°C হতো, যা জীবকুলের বেঁচে থাকা প্রায় অসম্ভব। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। এই গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্ব জুড়ে উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। 24 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখো। এই বিশ্ব উষ্ণায়ন মানে কি, পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধির প্রধান প্রধান কারণ কি হতে পারে। প্রথম নম্বর কারণ হতে পারে কি, জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার হচ্ছে, যেরকম কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি, এদের ব্যাপক ব্যবহার বেড়ে যাচ্ছে, যার কারণে বিশ্বটা উষ্ণায়ন হচ্ছে। 2 নম্বর কারণ কি, ক্রমাগত অরণ্য ধ্বংস করা। আমরা কি করছি, প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন প্রয়োজনে ক্রমাগত অরণ্যটাকে ধ্বংস করে দিচ্ছি। এই অরণ্য ধ্বংস হওয়ার ফলে এই অরণ্য কি করে, কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে এবং এই অরণ্য ধ্বংস হয়ে যাওয়ার কারণে কার্বন ডাই অক্সাইডের শোষণ ক্ষমতাটা কমে যাচ্ছে, ফলে বিশ্বটা উষ্ণায়ন হচ্ছে। 3 নম্বর দেওয়া আছে কি, বায়ুতে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। বায়ুতে গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা কি কারণে বেড়ে যাচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করছি, আমাদের জীবনটাকে আরাম আয়েসে পার করার জন্য আমরা এসি, ফ্রিজ এই সমস্ত যন্ত্রগুলো ব্যবহার বেশি করছি, যার কারণে কি হচ্ছে, সেখান থেকে CFC, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি নির্গত হচ্ছে। 4 নম্বর দিয়ে আছে কি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয়, বিশ্ব উষ্ণায়ন হয়। কেন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখনই হবে তখন সেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে। 5 নম্বর দেওয়া আছে কি, আধুনিক কৃষিতে আমরা কি করছি, কৃষির ফলন বৃদ্ধি করার চেষ্টা করছি। আর এই কৃষির ফলন বৃদ্ধি করার জন্য আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন ঘটিত সার জমিতে ব্যবহার করছি, আর এই নাইট্রোজেন ঘটিত যৌগই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। 25 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এই বিশ্ব উষ্ণায়ন মানে কি, পৃথিবী পৃষ্ঠটা যদি উত্তপ্ত হয়ে যায় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে। তাহলে বিশ্ব উষ্ণায়ন হলে 1 নম্বর কি হচ্ছে,
পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। 2 নম্বর দিয়ে কি আছে, মেরু অঞ্চলের বরফ গলে যাবে। যখন পৃথিবী পৃষ্ঠটা উত্তপ্ত হবে তখন কি হবে, মেরু অঞ্চলের বরফটা গলে যাবে এবং সেখান থেকে জলস্ফীতি ঘটবে, অর্থাৎ সমুদ্রের জলের তলটা বৃদ্ধি পাবে। ফলে বহু গ্রাম বা বহু শহর চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। এরপরে 3 নম্বর দিয়ে আছে কি, উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বহু পতঙ্গ চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। 4 নম্বর দিয়ে দেওয়া আছে কি, সুপার সাইক্লোন টর্নেডো আরো বিধ্বংসী আকার নেবে। মানে কি, যে সমস্ত ঝড়গুলো আমাদের এখন বর্তমানে দেখা যায়, এই ঝড়গুলো আরো বিধ্বংসী আকার নেবে, আরো মারাত্মক আকার ধারণ করবে। 5 নম্বর কি, ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি রোগে আক্রান্তের সংখ্যা বাড়বে। 26 দাগে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, অথবা গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়গুলি কি কি। তাহলে গ্রিনহাউস গ্যাস নির্গমন, এই গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবী পৃষ্ঠে আছে বলেই পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রাটা বেশি হচ্ছে। যদি এই গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো তাহলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত, যা জীবগুলোর বেঁচে থাকার পক্ষে অসম্ভব ছিল। তাহলে গ্রিনহাউস গ্যাসগুলি থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ এতটাই বৃদ্ধি পাচ্ছে যে পৃথিবীর উষ্ণতাটা বেড়ে যাচ্ছে। তাহলে এই উষ্ণতাটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার। এই উষ্ণতা নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই কি করতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির ব্যবহার যদি আমরা কমাতে পারি তাহলে কি হবে, গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হবে না এবং পৃথিবীর উষ্ণতাটা নিয়ন্ত্রণে থাকবে। সেই জন্য 1 নম্বর পয়েন্টে দেওয়া আছে কি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে। 2 নম্বর পয়েন্টে কি আছে, দূষণহীন পরিবহনের ব্যবহার বাড়াতে হবে। দূষণহীন পরিবহন মানে কি, যে সমস্ত পরিবহনগুলো পরিবেশ দূষণ ঘটায় অর্থাৎ গ্রিনহাউস গ্যাস নির্গমন করে, সেই সমস্ত পরিবহনগুলির ব্যবহার কমাতে হবে। তার পরিবর্তে কিরকম পরিবহন ব্যবহার করতে হবে, সাইকেল আছে, রিক্সা আছে, নৌকা আছে, এই সমস্ত পরিবহনের ব্যবহারগুলো বাড়াতে হবে। 3 নম্বর পয়েন্ট দিয়ে যেটা দেওয়া আছে সেটা হলো, বৃক্ষচ্ছেদন রুখতে হবে। বৃক্ষচ্ছেদন রুখতে হবে মানে কি, আমরা কি করছি, আমাদের নিত্য প্রয়োজনে প্রতিনিয়ত বৃক্ষচ্ছেদন করছি। এই বৃক্ষচ্ছেদনটাকে বন্ধ করতে হবে এবং তার পরিবর্তে নতুন নতুন বন সৃজন বাড়াতে হবে। যদি আমরা নতুন নতুন গাছ লাগাতে পারি তাহলে গাছ কি করবে, কার্বন ডাইঅক্সাইডটাকে শুষে নেবে, সুতরাং সেখান থেকে গ্রিন হাউসের প্রভাবটা কমে যাবে। 4 নম্বর দিয়ে কি দেওয়া আছে, সিএফসি এর ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করতে হবে। 27 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, জীবাশ্ম জ্বালানি কাকে বলে। জীবাশ্ম জ্বালানি মানে হচ্ছে কোনো একটা প্রাকৃতিক কারণে উদ্ভিদ এবং প্রাণী মাটির তলায় চাপা পড়ে গেল এবং চাপা পড়ে যাওয়ার পরে ভূ অভ্যন্তরে চাপ এবং তাপের ফলে সেটা কি হচ্ছে, রাসায়নিকভাবে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে লক্ষ লক্ষ বছর পরে সেটা একটা প্রাকৃতিক জ্বালানিতে পরিণত হচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। সেই জন্য জীবাশ্ম জ্বালানির সংজ্ঞায় কি দেওয়া আছে, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণী চাপা পড়ে, ভূ অভ্যন্তরের চাপে ও তাপে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে প্রাকৃতিক জ্বালানিতে পরিণত হয়, একেই বলা হয় কি, জীবাশ্ম জ্বালানি। এর পরের প্রশ্ন কি আছে, জ্বালানির তাপন মূল্য কাকে বলে। 1 কেজি ভরের কোনো কঠিন তরল বা গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে, সম্পূর্ণ দহন মানে কি, পুরোটাই পুড়ে যাবে, সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় জ্বালানির তাপন মূল্য। এর পরের প্রশ্ন কি আছে, সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপন মূল্যের এককের নাম কি। সিজিএস পদ্ধতিতে তাপন মূল্যের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক হচ্ছে জুল পার কেজি। এই ক্যালোরি পার গ্রাম মানে 1 গ্রামে কত ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে এবং 1 কেজিতে কত জুল তাপ উৎপন্ন হচ্ছে। এবং তাপন মূল্যের প্রচলিত একক কি, তাপন মূল্যের যে প্রচলিত একক যেটাকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কিলোজুল পার কেজি। 28 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য লেখো। আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য কি হবে, 1 নম্বর পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এটি সহজলভ্য ও নিরাপদে ব্যবহার করা যায়, মানে খুবই সহজে পাওয়া যায় এবং খুবই নিরাপদে ব্যবহার করা যায়। 2 নম্বর কি বলছে, যে উচ্চ তাপন মূল্য বিশিষ্ট হয়, যেন ওই জ্বালানিটাকে আমরা ব্যবহার করলে প্রচুর পরিমাণে তাপ পাই। 3 নম্বর দিয়ে দেওয়া আছে কম জ্বলনাঙ্ক বিশিষ্ট হয়। 4 নম্বর দিয়ে দেওয়া আছে কি, কম দূষণ সৃষ্টিকারী, যেন ওই জ্বালানি থেকে দূষণটা বেশি না হয়। 5 নম্বর দিয়ে দেওয়া আছে কি, জলীয় বাষ্প মুক্ত হতে হবে, মানে ওই জ্বালানির ভিতরে জল থাকলে হবে না, জল থাকলে তো সেটা ভালো জ্বলবে না, সেই জন্যই। এর উদাহরণ কি কি আছে, প্রাকৃতিক গ্যাস আছে, এলপিজি আছে আর সিএনজি আছে। এর পরের প্রশ্ন কি আছে, মিনারেল অয়েল কাকে বলে। পেট্রোলিয়ামকে বলা হয় কি, মিনারেল অয়েল। এরপরে কি, সিএনজি এর পুরো নাম লেখো। সিএনজি এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি এর প্রধান উপাদানের নাম কি, সিএনজি এর প্রধান উপাদানের নাম হচ্ছে মিথেন।
29 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো। এই জীবাশ্ম জ্বালানি আমরা কেন সংরক্ষণ করে রাখবো? প্রথম নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ভান্ডারটা খুবই সীমিত, খুবই কম পরিমাণে মজুদ আছে। 2 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে, এই সম্পদ পুনর্নবীকরণযোগ্য নয়। তার মানে কি, এই সম্পদটাকে পুনরায় আমরা ব্যবহার করতে পারবো না। 3 নম্বর দেওয়া আছে কি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমালে এই জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হয় কি, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য আরো গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলির পরিমাণটা কি হবে, কমবে এবং বিশ্ব উষ্ণায়নটাও কি হবে, কমে যাবে। 4 নম্বর কি, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এই জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করে রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে যদি জীবাশ্ম জ্বালানিটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কি হবে, নতুন যে প্রজন্ম আসবে তারা এই সম্পদটাকে ব্যবহার করে নবীকরণযোগ্য নতুন শক্তির উৎস পেতে পারে।